ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে দীর্ঘ সারি, ৩ কালোবাজারি আটক। টিকিট অনেক দীর্ঘ দিয়েছে, মানে পার টিকিট প্রতি দেখা যাচ্ছে 5 মিনিটের বেশি দিয়েছে। টিকিটটা কখন পাবো আমি নিজে বলতে পারতেছি না। কর্তৃপক্ষ যদি 7টা থেকে যদি টিকিটটা বিক্রি করতো তাহলে অনেক ভালো হতো। বাড়ি যেতে পারবো যে টিকিট পাইলাম, মানে এই পরিশ্রমটা আর কি সার্থক হইলো আর কি। বিশ্বাস করতে পারছি না যে টিকিট আমি পেয়েছি হাতে। অনেক 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 এক্সাইটেড, অনেক ভালো লাগছে। প্রত্যেকটা বাহিনী আমরা সম্মিলিতভাবে একসাথে কাজ করতে যাতে সম্মানিত যাত্রী সাধারণ সঠিকভাবে যাইতে পারে। ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে প্রায় সব প্রস্তুতি সেরে নেওয়ার দাবি লঞ্চ মালিকদের। 22 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশেষ সার্ভিস। আগে যে সমস্ত জাহাজে এত ম্যাক্সিমাম 1000 লোক তুলতে পারত, এখন সেখানে 3000, 4000, 5000 লোক ওঠার মতো জাহাজ, যাতে আমাদের যাত্রীরা সবাই শান্তিতে যেতে পারে, আবার শান্তিতে ফিরে আসতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অর্থমন্ত্রীকেই প্রধান করে পুনর্গঠিত বেতন বৈষম্য দূরীকরণ কমিটির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করলেন শিক্ষকরা। নেতৃত্ব পরিবর্তনের দাবি। ট্রাইব্যুনাল আইনে জামায়াতের বিচার নিয়ে বিতর্ক থাকায় সংশোধনী এখনো ফাইলবন্দি বললেন আইনমন্ত্রী। বিদ্যমান ট্রাইব্যুনালেই সংগঠনটির বিচার সম্ভব, মত সাবেক আইনমন্ত্রীর। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজ কল্যাণ মন্ত্রী মহসিন আলীর প্রথম জানাজা শেষে রাষ্ট্রীয় শ্রদ্ধা। শহীদ মিনারের শেষ বিদায় জানালেন সর্বস্তরের মানুষ। এবং সারা দেশে আজ থেকে আয়কর মেলা শুরু। ভোগান্তি এড়িয়ে আয়কর রিটার্ন জমা দিতে করদাতাদের ভিড়। সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি এনবিআর-এর। ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রিতে দ্বিতীয় দিনও ছিল ভিড়। আজ দেয়া হয়েছে 21 সেপ্টেম্বরের টিকিট। সকাল 9টায় কাউন্টার খোলা হলেও গতকাল সন্ধ্যার পর থেকেই কমলাপুরে এসে জড়ো হতে থাকেন টিকিট প্রত্যাশীরা। এদিকে টিকিট কালোবাজারির অভিযোগে 3 জনকে আটক করেছে রেল কর্তৃপক্ষ। স্বপ্নের টিকিট পেতে লাইনে আগেই দাঁড়ানো চাই, আর তাই টিকিট বিক্রি শুরুর অনেক আগ থেকেই এই অপেক্ষা। ঘড়ির কাঁটা 9টা ছোঁয়ার আগেই লাইন হয় আরও দীর্ঘ। ঈদের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। আর অপেক্ষমান এসব মানুষের অভিযোগও কম ছিল না। টিকিট অনেক দীর্ঘ দিয়েছে, মানে পার টিকিট প্রতি দেখা যাচ্ছে 5 মিনিটের বেশি দিয়েছে। সকাল 7টায় আছি, আসার পরে এই লাইনে দাঁড়াই আছি, কিন্তু এটা টিকিট পাচ্ছি না। আমি টিকিটটা কখন পাবো আমি নিজে বলতে পারতেছি না। কর্তৃপক্ষ যদি 7টা থেকে যদি টিকিটটা বিক্রি করতো তাহলে অনেক ভালো হতো। একজনের 3টা 4টা টিকিট দিতেছে আর অনেকজনে পাইতেছেই না। তবে সব কষ্ট ভুলে যখন একটি টিকিট হাতে আসে, তখন অনেকের চোখে মুখে দেখা যায় বিজয়ের আনন্দ। ঈদের দিনটা শুধু ঈদ না, এই যে টিকিট নেওয়া যাওয়া, হ্যাঁ, সবকিছু মিলিয়ে তো ঈদ। বাড়ি যেতে পারবো যে টিকিট পাইলাম, মানে এই পরিশ্রমটা আর কি সার্থক হইলো আর কি। বিশ্বাস করতে পারছি না যে টিকিট আমি পেয়েছি হাতে। অনেক 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 এক্সাইটেড, অনেক ভালো লাগছে। এদিকে টিকিট কালোবাজারির অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি পুরো ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। আমাদের যেহেতু সম্পদ সীমিত, আমরা যতক্ষণ পর্যন্ত টিকিট থাকবে ততক্ষণ পর্যন্ত টিকিট দেওয়া অব্যাহত রাখবে। আমাদের জিআরপি, রেলওয়ে পুলিশ এবং আমাদের আরএনবি, তাছাড়া রেব, ডিএমপি, প্রত্যেকটা বাহিনী আমরা সম্মিলিতভাবে একসাথে কাজ করতে যাতে সম্মানিত যাত্রী সাধারণ সঠিকভাবে যাইতে পারে। মোট 14,633টি টিকিট দেয়া হচ্ছে কমলাপুর থেকে। এর মধ্যে 65% দেয়া হচ্ছে কাউন্টার থেকে, বাকি টিকিটের 25% অনলাইন এবং ভিআইপি ও রেলের কর্মকর্তা কর্মচারীদের জন্য 5% করে বরাদ্দ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে টিকিট বিক্রির দ্বিতীয় দিনে চট্টগ্রাম থেকেও ঢাকা সহ মোট 9টি রুটে আগাম টিকিট বিক্রি চলছে। দিন যত গড়াবে ভিড় তত বাড়বে বলে আশা করছেন স্টেশন কর্তৃপক্ষ।
ফ্যামিলি নিয়ে ঈদ করতে যাবো ঢাকা বাড়িতে, এই আর কি আসলে ওই জন্যই কষ্ট করে লাইনে দাঁড়ানো। আর ট্রেনে কমফোর্টেবল মোটামুটি। ভোর 5:30টার দিকে আসছি, 4টা টিকিট নিয়েছি, আমি লাকসাম যাব, খুব ভালো লাগতেছে। গতকালকে বিকাল 5টার সময় দাঁড়াইছিলাম, এখন টিকিট পেয়ে খুব ভালো লাগতেছে। আজকে 21 তারিখে টিকিট দিচ্ছি। আজকে কাউন্টারে জনগণের জন্য 4280 টিকিট উন্মুক্ত হয়েছে, পাশাপাশি অনলাইনের টিকিট বিক্রয় চলছে। যে সকল কর্মকর্তা কর্মচারী আমাদের টিকিট বিক্রি, স্টেশনের কাজকর্মের সাথে জড়িত এবং ট্রেন অপারেশনের সাথে, এদের কোনো ছুটি দেওয়া হবে না। এবং শুধু টিকিট বিক্রি না, ঈদের পরে আমরা স্পেশাল ট্রেন আবার ইন্ট্রোডিউস করছি, তারও আমরা টিকিট বিক্রি সব অ্যারেঞ্জমেন্ট আমাদের কমপ্লিট। অন্যদিকে ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রায় সব প্রস্তুতি শেষ করেছেন বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। এরই মধ্যে শুরু হয়েছে লঞ্চের আগাম টিকিট বিক্রি। আর আগামী 22 সেপ্টেম্বর থেকে শুরু হবে বিশেষ লঞ্চ সার্ভিস। ঈদে লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়, টার্মিনালে পর্যাপ্ত নিরাপত্তার অভাব আর কুলিদের হয়রানি সহ নানা অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। তবে কর্তৃপক্ষ বলছে সেবা নিয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানী থেকে দেশের দক্ষিণাঞ্চলে যাওয়ার অন্যতম বাহন লঞ্চ। প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে 30 থেকে 50 হাজার যাত্রী লঞ্চে যাতায়াত করলেও ঈদের সময় সেই সংখ্যা দাঁড়ায় 5 থেকে 6 লাখে। লঞ্চ মালিকরা বলছেন এত বিপুল সংখ্যক যাত্রীকে সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের। এজন্য নিয়মিত লঞ্চগুলোর পাশাপাশি চালু করতে হয় পুরনো লঞ্চগুলো। আর পুরাতন লঞ্চগুলোর ঘষা মাজার পাশাপাশি টুকিটাকি কাজ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। দ্রুত কাজ করতেছি যাতে ঈদে এটা লাইনে দিতে পারে। লঞ্চটা যতটুকু ভাঙাচুরা ছিল সম্পূর্ণ কাটা আমরা নতুন করে করতেছি জাহাজটারে, মানে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। ঈদের দিক দিয়ে মানে লাইনে চলে যাবো, তো এর জন্য আর্জেন্ট কাজ করাইতেছে। লঞ্চ মালিকরা জানালেন আগের যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদে তাদের প্রস্তুতি ভালো। যে আগে যে সমস্ত জাহাজে এত ম্যাক্সিমাম 1000 লোক তুলতে পারত, এখন সেখানে 3000, 4000, 5000 লোক ওঠার মতো জাহাজ, বড় বড় বিশাল বিশাল জাহাজ তৈরি হয়েছে। অনেক লঞ্চে ইদানিং আপনার সিসি ক্যামেরা বসানো হয়েছে। এইদিকে আমরা সবাই মিলে লক্ষ্য রাখছি যাতে আমাদের যাত্রীরা কোনো রকম বিপদে না পড়ে, সবাই শান্তিতে যেতে পারে, আবার শান্তিতে ফিরে আসতে পারে। তবে সাধারণ মানুষের অভিযোগ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে দিন দিন ভোগান্তি বাড়ছে লঞ্চ টার্মিনালগুলোতে। অতিরিক্ত ভাড়া নেয় এবং এটা যদি সরকার মনিটরিং করে তো আমি আশা করি যে এটা তখন অতিরিক্ত ভাড়াটা নিতে পারবে না। স্থানীয় ঘাটে যারা পুলিশ যারা থাকে এরা একটা প্রবলেম করে, ওরা এক্সট্রা চার্জ চায়, ওদের দিয়ে নিতে হবে, ওদেরকে দিয়ে ক্যারি করা হবে। এই প্রবলেমগুলো আমাদেরকে বেশি ফেস করতে হয়। আমাদের একটাই দাবি, কর্তৃপক্ষের কাছে নির্বিঘ্নে যেন আমরা বাড়ি যেতে পারি, সেই ব্যবস্থা যেন আমাদের করা হোক। কর্তৃপক্ষ বলছে দুর্ভোগ কমাতে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা সদরঘাট থেকে এবার দিনে বরিশালগামী ডে সার্ভিস আমরা চালু করেছি। পাশাপাশি আপনারা জানেন সদরঘাটে আগে পন্টুন সংখ্যা ছিল 13টা, এখন এবার হবে 16টা। যে এবারই প্রথম টিকিট প্রথা চালু করা হচ্ছে। এছাড়া নির্বিঘ্নে লঞ্চ চলাচলের জন্য এবার ঈদের আগে ও পরে মোট 8 দিন বালুবাহী নৌযান চলাচল বন্ধ রাখার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজ থেকে ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি। সকাল 9টা থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করলেও কাউন্টারগুলোর সামনে ভিড় লক্ষ্য করা যায়নি। বিআরটিসি কর্তৃপক্ষ জানায় মূলত রাষ্ট্রীয় এই পরিবহনে পোশাক শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ যাতায়াত করে থাকে। ঈদের ছুটি শুরু হলে টিকিট বিক্রি বাড়বে বলে জানান টিকিট বিক্রেতারা। এছাড়া দেশের বিভিন্ন রুটে বিআরটিসির দোতলা বাস সহ বিশেষ বাস সার্ভিস চালু করলেও যাত্রীদের আগ্রহ কম বলে জানায় বিআরটিসি। আজ থেকে শুরু হয়ে ঈদের আগের দিন পর্যন্ত সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে প্রধান করে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে সরকার। বিকেলে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। কমিটিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও পদমর্যাদার বিষয় সহ 8ম বেতন কাঠামোর ওপর পর্যালোচনা করে সুপারিশ দিতে বলা হয়েছে। এদিকে অর্থমন্ত্রী নেতৃত্বে থাকায় নতুন এই কমিটিকে প্রত্যাখ্যান করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। আবুল মাল আব্দুল মুহিতের কাছ থেকে ন্যায় বিচার পাবেন না অভিযোগ করে নিরপেক্ষ কাউকে প্রধান করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট।
নিজেদের বেতন ও পদমর্যাদা কমানো হয়েছে দাবি করে অষ্টম বেতন কাঠামো চূড়ান্ত হবার পর থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শুরুতে স্মারকলিপি প্রদান ও সরকার মহলের সাথে আলাপ আলোচনায় সীমাবদ্ধ থাকলেও শিক্ষকরা কঠোর অবস্থানে যান গত 7 সেপ্টেম্বর মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর। একযোগে দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয় কর্মবিরতি। হুঁশিয়ারি দেওয়া হয় দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনে যাবার। আর এতে বিপাকে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া লাখো শিক্ষার্থী। এই অবস্থার মধ্যে বুধবার ঘোষণা এলো বেতন বৈষম্য দূরীকরণে গঠিত নতুন কমিটির। 7 সদস্য বিশিষ্ট এই কমিটিতে আগের মতোই প্রধান রাখা হয়েছে অর্থমন্ত্রীকে। এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে শিল্প, বাণিজ্য, আইন, শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী আর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে। শিক্ষকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় আগে থেকেই অর্থমন্ত্রীর বিষয়ে নেতিবাচক অবস্থানে ছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। এই পরিস্থিতিতে আবুল মাল আব্দুল মুহিতকে বেতন বৈষম্য দূরীকরণ কমিটির প্রধান করাই ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষকদের নেতারা। যেহেতু অর্থমন্ত্রী শিক্ষকদের প্রতিপক্ষ হিসেবে ইতিমধ্যে দাঁড়িয়েছে, শিক্ষাঙ্গন, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছেন, তথ্যের যাচাই বাছাই না করে ভুল তথ্য জাতির সামনে হাজির করে আমাদের শিক্ষকদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। সে অবস্থায় তার কাছ থেকে আমরা সুবিচার পাব না এবং শিক্ষকরা মনে করে তার সাথে বসা শিক্ষকদের সঠিক কাজ হবে না। নিরপেক্ষ এদেশের আন্দোলন সংগ্রামে, দেশ গঠনে, জাতি গঠনে, শিক্ষা আন্দোলনে যারা অতীতে ভূমিকা রেখে শিক্ষাঙ্গন থেকে পরবর্তীতে আজকে জাতির নেতৃত্ব দিচ্ছে, যারা এই সরকারের সিনিয়র মন্ত্রী হিসেবে আছেন, তাদের কাউকে দিয়ে এই কমিটি গঠন করা হোক। দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করবেন বলেও জানিয়েছেন তিনি। বিচার পায়নি বলে যারা মনে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিষয়টিও দেখাশোনা। সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী মন্ত্রী পরিষদ বিভাগে ফাইলবন্দি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সংশোধনীটি কবে পাশ করা হবে এই বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলেননি তিনি। এদিকে বিদ্যমান ট্রাইব্যুনাল আইনেই জামায়াতের বিচার সম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ায় ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সংখ্যাও কমিয়ে আনার পক্ষে মত দেন তিনি, যদিও সাবেক আইনমন্ত্রীর সাথে ভিন্ন মত পোষণ করেছেন ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার রায়ে দল হিসেবে জামায়াতকে অপরাধী সংগঠন বলে পর্যবেক্ষণ দিয়েছেন। সেই পর্যবেক্ষণের আলোকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জামায়াতের তদন্ত শেষ করে। তবে ট্রাইব্যুনালের আইনে সংগঠন বা দলের বিচার সম্ভব কিনা তা নিয়ে দেখা দেয় আইনি বিতর্ক। যদিও সরকার আইনটি সংশোধনের উদ্যোগ নিলেও 1.5 বছরেও নেই কোনো অগ্রগতি। জামাত ইসলাম বলেন যে দলই এই দলটাকে আপনার বিচার করার মতো আইন সেই আইনটার মধ্যে ছিল না, সেই জন্য আইনটাকে সংশোধন করা হয়েছে এবং আইনটা ক্যাবিনেট ডিভিশনে আছে। আমি ঠিক সময়টা বেঁধে দিতে পারছি না এই মুহূর্তে। এতে স্বভাবতই প্রশ্ন ওঠে মানবতাবিরোধী সংগঠন জামায়াতের বিচারে সরকারের সদিচ্ছা নিয়ে। সাবেক আইনমন্ত্রী মনে করেন আইনের সংশোধনের প্রয়োজন নেই, জামায়াতের বিচার সম্ভব বিদ্যমান আইনেই। যেই সংগঠনই হোক, যদি 1971 সালে সংগঠন হিসেবে সংগঠিত হয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে, যুদ্ধ অপরাধ করেছে এবং গণহত্যার সাথে জড়িত থাকে, তাদের বিচার করতে কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি। তবে এর সাথে ভিন্নমত পোষণ করেছেন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর। অপরাধের শাস্তি দেওয়ার ব্যাপারগুলো আছে, যে সমস্ত ব্যাপারগুলো আছে, এগুলো সম্পর্কে তো একটা পরিষ্কার হওয়া দরকার। এই আইনটাকে কার্যকরী করার জন্য আরো ব্যবস্থা গ্রহণ করা যাবে, সেটা এই আইনের মধ্যেই আছে। আর যদি প্রয়োজন হয় তাহলে তো সংশোধন করতেই হবে। সাবেক আইনমন্ত্রী ট্রাইব্যুনাল পুনর্গঠনকে সমর্থন দিলেও এর প্রসিকিউটরের সংখ্যা কমিয়ে আনার পক্ষে মত দেন, যদিও প্রসিকিউটরের সংখ্যা কমিয়ে আনার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় আটক 4 ছাত্রদের পাশাপাশি অভিভাবকদের জিম্মি করে আদায় করা হতো টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির চর্চায় বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সব ধর্মের মানুষ এখানে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ জাভেদ জারিফ আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি একথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং যুক্তরাজ্য সহ পরমাণু শক্তিধর 6 দেশের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। প্রায় 1 দশক পর এই চুক্তি করতে সমর্থ হয়েছে ইরান।
ইরানের দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের কারণে ঢাকার সঙ্গে তেহরানের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এদিকে তেলসহ বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে ইরানের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। একদিনে ঢাকা সফর শেষে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তবে নিজেদের দেশে দক্ষ জনশক্তি থাকায় আপাতত বাংলাদেশ থেকে লোক নেওয়ার ব্যাপারে তারা ভাবছেন না বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সরকার এবং ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গে আলোচনার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। এর ফলে দুদেশের মধ্যে ব্যবসায়িক ক্ষেত্রে কোন কোন বিষয়ে বিনিময়ের সুযোগ রয়েছে তা খুঁজে বের করা যাবে। তেল রপ্তানির জন্য বহুদেশীয় সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক স্থাপন করা সম্ভব। আর জঙ্গিবাদের বিষয়ে আমাদের অবস্থান হলো এটি কোনো ধর্মীয় ইস্যু নয়, এটা পুরোটাই রাজনীতির অংশ। ইসলাম কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না, বরং ইসলাম ধর্ম এর পুরো বিপক্ষে। আমরা জঙ্গিবাদ দমনে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার ব্যাপারেও বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছি। লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় দুপুর 12:15টায় তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এয়ারপোর্ট লাউঞ্জে ঢোকার পর প্রথমে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হয়। সেখানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। বেগম জিয়া তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে থেকে এয়ারপোর্টের আশপাশে ভিড় করেন কর্মী সমর্থকরা। পরে বেগম জিয়া গাড়িতে উঠলে চালকের আসনে বসে তারেক রহমান ছুটে যান বাসভবনের দিকে। ব্যক্তিগত এই সফরে বেগম খালেদা জিয়া চোখের চিকিৎসা করাবেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রথম জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে তার প্রতি সম্মান জানানো হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে বিকেলে নিজ গ্রামের বাড়ি মৌলভীবাজারে মহসিন আলীর দাফন সম্পন্ন হয়। জাতীয় পতাকায় মোড়ানো মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মরদেহ নিয়ে আসা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জাতীয় সংসদে মৌলভীবাজার জেলার হয়ে 2 মেয়াদে প্রতিনিধিত্ব করেছেন তিনি। পালন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব। দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত প্রথম নামাজে জানাজায় শরীক হন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং সংসদ সদস্যরা। মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতারা। জাতীয় সংসদের স্পিকার এবং বিরোধী দলের পক্ষ থেকেও মরহুমের কফিনে জানানো হয় শেষ শ্রদ্ধা। তার সততা নিয়ে কারো কোনোদিন প্রশ্ন আসে না। সে 3বার মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান ছিল, সেখানেও তার কোনোদিন প্রশ্নবিদ্ধ হয়নি। এত প্রাণ খোলা মানুষ, তার মনের মধ্যে কোথাও কোনো সংকীর্ণতা, কোথাও কোনো ভাব ছিল না। স্মৃতিচারণ করতে গিয়ে মহসিন আলীর মৃত্যুকে একজন ভালো মানুষের প্রস্থান বলে উল্লেখ করেন তার সহকর্মীরা। সিলেট অঞ্চলের সর্বপ্রথম যে মুক্তিযুদ্ধ হয়েছিল সরাসরি পাকিস্তানিদের বিরুদ্ধে, সেই যুদ্ধে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, সক্রিয় ভূমিকা রেখেছিলেন। অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, তার জন্য তিনি ছিলেন খুবই নিবেদিত। এর আগে সকালে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় সমাজ কল্যাণ মন্ত্রীর মরদেহ। শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। 2021 সালের আগেই মধ্যমায়ের দেশে উন্নীত হতে সবাইকে কর দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সপ্তাহব্যাপী এই মেলায় করদাতাদের সেবা প্রদানে আয়কর রিটার্ন পূরণ, দাখিল ও কর পরিশোধ সহ বিভিন্ন সুবিধা রয়েছে। সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই, এটি এবারের দেশব্যাপী আয়কর মেলার মূল প্রতিপাদ্য। দেশ গড়ার এমন প্রতিপাদ্য সামনে নিয়ে প্রথম দিনটি মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে নতুন পুরাতন করদাতাদের পদচারণায়।
সপ্তাহব্যাপী আয়োজিত এ মেলায় করদাতাদের কর সেবা প্রদান, আয়কর রিটার্ন পূরণ, রিটার্ন দাখিল ও কর পরিশোধ সহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। এছাড়াও করদাতাদের জন্য ই পেমেন্ট বুথ, নতুন করদাতাদের টিআইএন সার্টিফিকেট নিবন্ধনে অনলাইন সুযোগ সুবিধা সহ বিভিন্ন সেবার ব্যবস্থা রয়েছে মেলাতে। মেলায় নারী, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য রয়েছে আলাদা বুথের ব্যবস্থাও। পাশাপাশি মেলায় আয়কর জমা দেওয়ার জন্য ব্যাংকের বুথ ও প্রয়োজনীয় তথ্য সেবার ব্যবস্থাও রাখা হয়েছে। কোন রকমের গ্যাঞ্জাম গ্যাদারিং বা কারো মুখামুখি বা কোনো দালালের প্রতারণা এগুলির খপ্পরে পড়তে হয় না। বিভিন্ন জোন বিভিন্ন সার্কেলে আছে, তো এখানে আসলে এক জায়গায় দেওয়া যায়। মেলায় দেওয়া অনেক সুবিধা এবং খুব সহজে এটা দিয়ে দেওয়া যায় এবং সাথে সাথে রিসিপ্টটা পাওয়া যায়। 22 সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী সহ বিভাগীয় শহরে 7 দিন, জেলা শহরে 4 দিন, প্রথমবারের মতো 29টি উপজেলায় 2 দিন এবং আরও 57টি উপজেলায় 1 দিনের জন্য ভ্রাম্যমাণ আয়কর মেলা চলবে। রাজস্ব বোর্ড বলছে, গেল বছর 1675 কোটি টাকা আয়কর সংগ্রহ এবং প্রায় 6.5 লাখ করদাতাকে সেবা দেওয়া হয়েছিল। এবার সে পরিসংখ্যান ছাড়িয়ে যাবে। আমি মনে করি যে আমাদের গত বছরের তুলনায় আমরা বেশি করদাতার কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে পারবো, আমাদের সেবা পৌঁছে দিতে পারবো। সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দেশকে এগিয়ে নিতে সবাইকে কর দেওয়ার আহ্বান জানান। আজকে সরকার যে বিভিন্ন খাতে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি পরিচালিত করছে, এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের সহযোগী শক্তি আপনি না হন, আপনি যদি ট্যাক্সটা ঠিকভাবে না দেন, তাহলে সরকার যদি উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ না করে, তাহলে তো আপনার ইনকাম হবে না। সুতরাং ইনকাম যদি করতে হয় তাহলে অবশ্যই ট্যাক্স পে করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন শিল্পমন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের 4 সদস্যকে আটক করেছে র্যাব। দুপুরে র্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 1,21 লাখ টাকার চেক, প্রশ্নপত্র ও উত্তরপত্র জব্দ করা হয়। এরা শিক্ষার্থীদের মূল সনদ আটকে রেখে অভিভাবকদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করত বলে জানিয়েছে র্যাব। অপরিচ্ছন্ন আর নানা অব্যবস্থাপনায় রাজধানীর পাবলিক টয়লেটগুলো ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বেশিরভাগ মানুষ। চিকিৎসকদের মতো সময় মতো প্রাকৃতিক প্রয়োজনে সাড়া না দিলে মানবদেহে বিরূপ প্রভাব পড়ে। পাশাপাশি খোলা জায়গায় প্রাকৃতিক প্রয়োজন সম্পন্ন করায় নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বলে দাবি পরিবেশবিদদের। 2017 সালের মধ্যে 100 পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে একটি বেসরকারি সংস্থা। পাশাপাশি শিগগিরই বেশ কিছু আধুনিক টয়লেট নির্মাণের অঙ্গীকার সিটি কর্পোরেশনের। পাবলিক টয়লেট নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। বেসরকারি সংস্থার জরিপে ঢাকার 2 সিটিতে প্রায় 1,60,00,000 মানুষের জন্য রয়েছে 69টি পাবলিক টয়লেট। 80-র দশকে নির্মিত এসব টয়লেটের মধ্যে সচল রয়েছে মাত্র 47টি, অর্থাৎ গড়ে প্রতি 2.25 লাখ মানুষের সুযোগ মিলছে একটি টয়লেট ব্যবহারের। সিটি কর্পোরেশনের তদারকি না থাকায় প্রয়োজন থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এসব টয়লেটের ধারে কাছে ঘেঁষেন না অধিকাংশ শ্রেণীর মানুষ। এত নোংরা অবস্থা তাদের যে ওই সমস্ত বাথরুমে বসা যায় না, বা মানে অনেক গন্ধ। টয়লেটে গেলে অনেক সময় জাম দেখা যায়, ময়লা ভরা। চাইলেও যেখানে সেখানে মলত্যাগ করতে পারি না। তারপরে পাবলিক টয়লেট যেহেতু সংখ্যায় কম, সেক্ষেত্রে অনেক সময় বাধ্য হয়ে আমরা করতে হয়। সংখ্যায় অল্প, বাড়তি খরচ আর প্রয়োজনের সময় নাগালের মধ্যে না থাকায় যেখানে সেখানে প্রাকৃতিক প্রয়োজন সারতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা। পরিবেশবিদরা বলছেন, এতে তীব্র গন্ধে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নগরবাসী। মানুষের জনদুর্ভোগ বা জনস্বাস্থ্যের হুমকি হচ্ছে তা নয়, এটি দৃষ্টি দূষণের কারণ হয়ে যাচ্ছে এই নগরীতে, এবং আমাদের যে ব্যাপক বৃক্ষরাজি ছিল সেগুলি কিন্তু ক্রমাগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, নানা বাস্তবতায় যারা দীর্ঘক্ষণ প্রাকৃতিক প্রয়োজন সারতে পারেন না, তাদের শরীরে স্থায়ী বা অস্থায়ী নানা ধরনের রোগ জন্ম নেয়ার শঙ্কা থেকে যায়। প্রাকৃতিক সিগন্যাল দেওয়ার পরপরই মল মূত্র ত্যাগ করা না হয়, তাহলে সেটা পরিপাক তন্ত্রের উপরে একটা অস্থায়ী বা স্থায়ী প্রভাব পড়তে পারে, কিডনির উপরে ক্ষতি করতে পারে। এদিকে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের টয়লেটগুলোর সংস্কার ও যথাযথ কর্তৃপক্ষের সমন্বয়ে রাজধানীতে 100টি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা ওয়াটার এইডের। নতুন কোনো জায়গা পেলে ফুট ওভার ব্রিজের নিচে আমরা পাবলিক টয়লেট ছোট ছোট আকারে করতে চাই, যাতে করে একটা পর্যাপ্ত সংখ্যক পাবলিক টয়লেট পুরুষ এবং নারীরা কিছুক্ষণ পর পর ঢাকা শহরের রাস্তায় পেতে পারে।
অন্যদিকে শিগগিরই প্রায় অর্ধশত টয়লেট নির্মাণের প্রতিশ্রুতি ঢাকা দক্ষিণের নগরপিতার। ওয়াটার এইড নামের একটা সংস্থা আছে, তারা শুরু করেছে, আমি একটা উদ্বোধন করে দিয়ে আসছি, আরেকটা করছি। আমাদের পক্ষ থেকে 15-20টা করবো, সবকিছু মিলে 40-50টা নতুন পাবলিক টয়লেট আমরা করবো। জনগণের স্বাস্থ্য সেবায় এনজিও সংস্থা সহ সমাজের আগ্রহী নানা পক্ষের সহযোগিতা নিতে সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান পরিবেশবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। হাঙ্গেরি ও অস্ট্রিয়া সরকার সীমান্তে কড়াকড়ি আরোপ করায় ক্ষুব্ধ হয়ে উঠছে আটকে পড়া আশ্রয় প্রত্যাশীরা। তবে ইউরোপে যাওয়ার নতুন পথ হিসেবে ক্রোয়েশিয়াকে ব্যবহার করতে শুরু করেছে তারা। শরণার্থীদের 150 জনের একটি দল ক্রোয়েশিয়া পৌঁছানোর পর দেশটির সরকার জানিয়েছেন শরণার্থীদের আশ্রয় দিতে কোনো সমস্যা নেই। এদিকে শরণার্থীদের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে দ্রুত সমঝোতায় আসার তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পশ্চিমারাই এই সংকট ডেকে এনেছেন বলে অভিযোগ করে বলেছেন, এই সংকট নিরসন করতে চাইলে পশ্চিমা বিশ্বকে আগে সিরিয়া সংকটের নিরসন করতে হবে। নভেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর তৃতীয় আসরের খেলা। আজ এই আসরে 6টি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কমিটি। এবারে নতুন দল কুমিল্লা, আসরে থাকছে না খুলনা ও রাজশাহী। ফ্র্যাঞ্চাইজির নাম ডিসক্লোজ করব। 6টা ফ্র্যাঞ্চাইজি আমরা সিলেক্ট করেছি ফাইনালি। ঢাকা বেক্সিমকো, চিটাগং ডিবিএল গ্রুপ, বরিশাল এক্সিয়াম, সিলেট আলিফ গ্রুপ, রংপুর আই স্পোর্টস আর কুমিল্লা রয়্যাল স্পোর্টিং লিমিটেড। প্রথম ম্যাচ ডে নাইট মঙ্গলবার 24 তারিখ। এখন আসলে এটা সিটি কর্পোরেশন ভিত্তিক হতে হবে এক, প্লাস ইভেনচুয়ালি আমরা এটা কিন্তু 10টা টিম উন্নীত করব। এখন সিটি কর্পোরেশন 20টা থাকলেও কিন্তু আমরা 20টা নিব না, 10টাই রাখবো আমরা। আর এখন আমরা যে টিমগুলি দিচ্ছি এটা কিন্তু 4 বছরের জন্য, 4 বছর পর এটা আবার রিনিউয়েবল। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রেলের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও ভিড়, 11টি টিকিট সহ 3 কালোবাজারি আটক। 22 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লঞ্চের বিশেষ সার্ভিস। অর্থমন্ত্রীকে প্রধান করে পুনর্গঠিত বেতন বৈষম্য দূরীকরণ কমিটির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করলেন শিক্ষকরা, নেতৃত্ব পরিবর্তনের দাবি। ট্রাইব্যুনাল আইনে জামায়াতের বিচার নিয়ে বিতর্ক থাকায় সংশোধনী এখনো ফাইলবন্দী, বললেন আইনমন্ত্রী। বিদ্যমান ট্রাইব্যুনালেই সংগঠনটির বিচার সম্ভব, মত সাবেক আইনমন্ত্রীর। সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রথম জানাজা শেষে রাষ্ট্রীয় শ্রদ্ধা, শহীদ মিনারে বিদায় জানালেন সর্বস্তরের মানুষ। মৌলভীবাজারে দাফন সম্পন্ন। এবং সারা দেশে আজ থেকে আয়কর মেলা শুরু, ভোগান্তি এড়িয়ে আয়কর রিটার্ন জমা দিতে করদাতাদের ভিড়। সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি এনবিআর-এর। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।